দেখো, এই ভিডিওতে আমরা হারিয়ে যাওয়া কালি কলম এই প্রবন্ধটা সম্পর্কে আলোচনা করব। প্রবন্ধটা লিখেছেন হচ্ছে শ্রীপান্থ, আর এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা বিষয়ে পড়ানো হচ্ছে, যেটা হচ্ছে দশম শ্রেণীর পাঠ্য। ঠিক আছে, এই প্রবন্ধটি প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে, তার জন্য আমরা এটা আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখো, এখানে আমি কতগুলো পরপর সিকোয়েন্স মানে বিষয় দিয়ে গেছি, যেগুলো হচ্ছে আমরা আলোচনা করব, কিন্তু আজকে আমরা সংক্ষেপে জাস্ট উৎসটা আলোচনা করব। সারমর্ম মানে এই যে প্রবন্ধটা দেওয়া হয়েছে, এই প্রবন্ধটা কি জন্য দেওয়া হয়েছে এবং এইটার ডিটেলস আমরা একটু পড়বো। আর বাকি যে নামকরণ এবং কবি পরিচিতি, এটা সংক্ষিপ্ত জাস্ট একটুখানি কথা বলে চলে যাবো। বিশেষ করে নামকরণটা আমরা পরে একদিন অন্য যে টপিক যখন প্রশ্ন উত্তর আলোচনা করবো তখন আমরা ডিটেলসে নিয়ে আসবো, যে নামকরণটা কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে, এই নামকরণ কেন করেছে, নামকরণ হতে গেলে কি কি, বা নামকরণের সার্থকতা বিচার করতে গেলে কিভাবে লিখতে হয়, একদম পুরো ডিটেলসে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আজকে আমরা কি করছি, প্রথমে উৎসটা দেখে নিই। দেখো, কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই। এই প্রবন্ধ গ্রন্থ থেকে এই হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটা নেওয়া হয়েছে, আর এটা লিখেছেন শ্রীপান্ত। ঠিক আছে, শ্রীপান্ত লিখছেন, যার আসল নাম হচ্ছে নিখিল সরকার। ঠিক আছে, আসল নাম হচ্ছে নিখিল সরকার। ইনি মূলত হচ্ছে আনন্দবাজার পত্রিকার হচ্ছে সম্পাদক, এবং তার আগে যুগান্তর একটা পত্রিকা, সেই পত্রিকাতে কিন্তু তিনি সম্পাদকের কাজ করতেন আর কি। ঠিক আছে, তারপর আনন্দবাজার পত্রিকার এরকম সাংবাদিক হিসাবে দীর্ঘদিন তিনি সাংবাদিকতা করে আসছেন। তার মূল কাজই হচ্ছে লেখা। ঠিক আছে, তো সেই জন্য তিনি এই হারিয়ে যাওয়া কালি কলম কথাটার মধ্যে দিয়ে তিনি বোঝাতে চাইছেন সেই সময় তিনি কেমন করে কালি কলম ব্যবহার করতেন, আর আজকের দিনে কেমন পাল্টে গেছে। ঠিক আছে, লেখালেখির ক্ষেত্রে কম্পিউটার এসে সেই জায়গাগুলো নিয়ে নিচ্ছে। পেন, তোমার আগে যে খাগের কলম ছিল সেটা পরিবর্তন হয়ে পেন আসলো, বল পেন, তারপরে সেটা পরিবর্তন হয়ে কি আসছে, কম্পিউটার আসছে, টাইপ রাইটার আসছে। এগুলোর মধ্যে দিয়ে লিখে যাওয়া হচ্ছে। বিভিন্ন রাইটার, লেখক যারা আছেন, কবি যারা আছেন, তারা বিভিন্ন রকম ভাবে লিখছেন, কেউ হাতে পেনের মাধ্যমে, কেউ টাইপ করে। তো সেই ডিটেলসটা এই প্রবন্ধের মধ্যে আমরা একটু পড়বো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। কথায় বলে কালি কলম মন লেখে তিনজন, কিন্তু কলম কোথায়? দেখো, প্রথমে বলছি যে কালি কলম মন, এই তিনটে কিন্তু বলা হয় যে কথায় কালি কলম মন লেখে তিনজন। তাহলে এই তিনটের মাধ্যমে লেখালেখি হয়। আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস। কোথায় কাজ করছেন? লেখালেখির অফিসে কাজ করছেন। আমি আগেই বললাম তিনি সাংবাদিক ছিলেন, তাহলে লেখালেখি তার কাজ। ঠিক আছে, তার জন্য বলছেন আমি যেখানে কাজ করি সেটা হচ্ছে লেখালেখির অফিস। সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। অর্থাৎ লেখক বা প্রাবন্ধিক শ্রীপান্থ অর্থাৎ নিখিল সরকারের হাতে শুধুমাত্র কলম আছে, আর কারোর কিন্তু নেই। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা। সবার সামনে কি আছে? চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা, অর্থাৎ কম্পিউটার। ঠিক আছে, আর তার নিচে টাইপ রাইটারদের মতো একটা কিবোর্ড। ঠিক আছে, প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। লেখকরা তা অনবরত লিখে চলেছেন, মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে। যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দায়, যা লেখা হয়েছে সেটা কিন্তু ফুটে উঠেছে পর্দায়। আমি একদম পুরো ডিটু পড়ে যাব, ডিটেলসে বুঝিয়ে দেব। তোমরা যদি একটু ধৈর্য ধরে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা, আশা করছি প্রত্যেকের এই প্রবন্ধ নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। তারপরে তো প্রশ্ন উত্তর আলোচনা রয়েছে, পরের ভিডিওতে আমরা সেটা নিয়ে আসছি। ঠিক আছে, বলছেন আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকে এভাবেই ছাপার জন্য তৈরি করে দেন। অর্থাৎ লেখক নিজে পেন নিয়ে লেখালেখি করছেন, সেটা তিনি ছাড়া আর কেউ যারা আছেন তার অফিসে, তারা একটা চৌকো আয়নার মতো পর্দার সামনে কিবোর্ড রয়েছে, তাতে করে লেখালেখি করেন, এবং সেটাই পর্দায় ফুটে ওঠে। তিনি যা লিখেছে সেটা সামনে দেখে নেয়, দেখে নিয়ে আবার লেখা শুরু করে, এবং লেখক যেটা পেনে লিখছেন সেটা ওরা ভালোবেসে ওই কম্পিউটারে তুলে দেয়। ঠিক আছে, এইটা হচ্ছে লেখকের লেখা। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুল হয়ে যায় তবেই বিপদ। যেহেতু তিনি কলমে লেখেন, তাহলে তার সমস্যা, কলম কারো মানে সঙ্গে থাকে না। কি হচ্ছে? কলম কারো কাছে
থাকছে না, সঙ্গে থাকছে না। যদিও বা কারোর কাছে গলা শুকনো ভোথা মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। মানে কারোর কাছে যেহেতু নিজের ফেভারিট কিছু থাকে অনেক সময়, যে আমি লিখবো আমার ফেভারিট পেন নিয়ে আমি লেখালেখি করবো, ঠিক আছে। তো যখন কোনো কারণে ভুলে যাচ্ছি পেন নিয়ে আসতে, তখন কিন্তু সমস্যাটা হচ্ছে, কলমটা হচ্ছে। তাই বলছে সেদিন দায় সারা ভাবে কোনো মতে সেদিনকার কাজ সারতে হয়। অথচ আমাদের অফিস, সবাই বলে লেখালেখির অফিস, লেখকের কারখানা, ঠিক আছে। লেখালেখির অফিস, লেখকের কারখানা। বলছে বাংলায় একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। কালিও নেই কলমও নেই, বলছে আমি মুন্সি, ঠিক আছে। তাহলে এইটা বলছে কলিগুণে কালগুণে যদিও বা বুঝিবা আজ আমারও তাই, ঠিক আছে। মানে সময়ের সাথে সাথে যেন পরিবর্তন হয়েছে, সবাই পরিবর্তন হতে পেরেছে, কিন্তু লেখক আর পরিবর্তিত হতে পারছেন না, তিনি লিখেই যাচ্ছেন কলমে, ঠিক আছে। সেই কথাটা কিন্তু এখানে বলছে। দেখো তারপরে কি বলছে, আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার অজ পাড়াগায় জন্মেছেন, তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। মানে কলমের সঙ্গে লেখক বলছেন যে গ্রাম অঞ্চলে যারা বসবাস করছেন, ঠিক আছে, তারা কিন্তু বুঝতে পারবেন একটা সময় যে যারা অজপাড়াগায় বসবাস করতেন, তারা তাদের কাছে যে কলমের সঙ্গে কি সম্পর্ক, মানে তখন কলম কিভাবে হতো, কেমন করে তারা লেখালেখি করতেন, সেই কথা বলছে। আজ কলম তৈরি, বলছে আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। তাহলে কিসের সাহায্যে? রোগা বাঁশের যে কঞ্চি রয়েছে সেই কঞ্চি কেটে। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়, যখন কলমটা মুখ চিরে দেওয়া হতো তখন একটু সমস্যা হয়ে যেত। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সূচালো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে, তার জন্য মুখটা চিরে দেওয়া চাই। অর্থাৎ কালি মানে পড়ার জন্য তার একটা চেরার সিস্টেম রয়েছে, সে চিরে দিতেই হবে, হ্যাঁ, তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে। হ্যাঁ, কোথায় পড়বে না লেখার পাতে। কোথায় পড়বে? লেখার পাতে, ঠিক আছে। লেখার পাতে বলতে শৈশবে আমাদের কলা পাতা ছিল। তাহলে লেখকরা ছোটবেলায় শৈশবে কিসে লিখতেন? কলা পাতায় লিখতেন। দেখো এখানে বলছে যে শৈশবে লেখার সময় তারা লিখতেন হচ্ছে এই কলা পাতায়, ঠিক আছে। তাই কাগজ কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম। তাহলে হোম টাস্ক করতেন, কাগজের মতো করে সাইজ করে নিতেন কলা পাতাটা এবং তাতে লিখতেন, আর সেগুলো বান্ডিল করে যেতাম স্কুলে। মাস্টার মশাই দেখে বুঝে আড়াআড়ি ভাবে এক টানে তা ছিঁড়ে ফেলতো পড়ুয়াদের, ফেরত দিত, ছিঁড়ে ফেলে কি করতেন? ফেরত দিত পড়ুয়াদের। মানে দেখা দেখি হয়ে গেল, মাস্টার মশাই দেখলেন, দেখে নিয়ে ওই কাগজগুলো ভালো ঠিক হয়েছে না ভুল হয়েছে কাটাকুটি করলেন, সবকিছু করলেন, করে তারপর একটানে ছিঁড়ে দিলেন, দিয়ে পড়ুয়াদের যার খাতা তাকে ফেরত দিলেন, ঠিক আছে। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। পুকুরে ফেলতেন কেন? তারও কারণ দেখো কি বলছে, বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল। গরু খেলে হবে না, লেখার বিষয় তো, গরু খাওয়া যাবে না। বলছে অক্ষর জ্ঞান হীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস। অর্থাৎ যে অক্ষর জ্ঞানহীন তাকে যদি এটা খাওয়ানো হয় তাহলে সমস্যা। তাই বলছে যে ক অক্ষর গোমাংস, অর্থাৎ গরুকে খাওয়ানো নাকি পাপ, ঠিক আছে। আমরা কালিও তৈরি করতাম নিজে। এক তো গেল পড়াশুনো কেমন করে করছেন এই প্যারাতে, দেখো যে তারা কি করছেন, গ্রামগঞ্জে বাড়ি ছিল, রোগা বাঁশের কঞ্চি কেটে সেখান থেকে সেটাকে নিয়ে তার মুখটা একটু চিরে দিয়ে দোয়াত কলমের সাহায্যে লেখালেখি করতেন, আর লেখার পাতটা ছিল কলা পাতা, কাগজের মাপে কেটে নিয়ে তার উপরে লিখে মাস্টারমশাইকে দেখাচ্ছেন। মাস্টারমশাই দেখে একটানে ছিঁড়ে সেটা ফেরত দিচ্ছে পড়ুয়াকে। পড়ুয়া সেটা কি করছে? কোনো পুকুরে ফেলে দিচ্ছে, কারণ গরু যাতে না খায়, গরু খেলে অমঙ্গল হবে, কারণ গরু খাওয়ানো নাকি এটা পাপ। এবার ওটা তো গেল যে গ্রামে কিভাবে পড়াশোনা করতেন সেটা, এবার কালি তৈরিটা করছেন কি করে, দেখো বলছে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। অবশ্য মা, পিসি, দিদিরা ও সাহায্য করতেন। এই কালিটা তৈরি করার সময় কারা সাহায্য করতেন? মা, পিসি, দিদিরা। প্রাচীনেরা বলতেন 3 ত্রিফলা শিমুল ছালা ছাদ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় বসি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। তাহলে বলছে যে 3 ত্রিফলা, এখানে ত্রিফলা বলতে 3টে ফলকে বোঝাচ্ছে। আমলকি, হরিতকি, বহেরা। এই 3টেকে একসঙ্গে কিন্তু বলছে
ত্রিফলা। ঠিক আছে, এই তিনটেকে একসঙ্গে কি বলছে? ত্রিফলা। আর শিমুল ছালা, শিমুল এক ধরনের ফল বিশেষ, ঠিক আছে, আর ছালা বলতে তার ছাল। ছাদ দুগ্ধে কড়ি মেলা, তার সঙ্গে ছাদ দুগ্ধ সেটা মেশাচ্ছে লোহপাত্রে, লোহায় ঘষি, লোহপাত্রের মধ্যে ঘষাঘষি করছে এবং ছিঁড়ে পত্র না ছিঁড়ে মশি, এমন ভাবে তৈরি করছে। এবং এটাই হচ্ছে উপকরণ। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তার ব্যবস্থাপত্র, এটা ছিল নিয়ম। মানে ভালো কালি তৈরি করতে গেলে আমাদের এত আয়োজন কোথায় পাবো? ঠিক আছে, আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। সেই সহজ পদ্ধতিটা কি দেখো, বলছে বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশি কালি জমতো। তাহলে কড়াইয়ের তলায় যে কালিটা জমতো, লাউ পাতা দিয়ে ঘষছে, তাহলে কড়াইয়ের তলা থেকে লাউ পাতা দিয়ে ঘষে একটা পাথরের বাটিতে রাখা জলে তা গুলে নিত। আমাদের যার মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষতো। তাহলে ওই কালো জলে কি করতো? হরিতকি ঘষতে। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশানো হতো। তাহলে মাকে দিয়ে কি করা হতো? আতপ চালটা পুড়িয়ে বেটে তোমার হচ্ছে সেটাকে কি করা হচ্ছে? মেশানো হতো ওর মধ্যে। সব ভালো করে মেশবার পর খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটকে করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। তাহলে খুন্তির গোড়ার দিকটা, এইখানে কিন্তু কালি তৈরির প্রকল্প মানে উপকরণ সহ সমস্ত কিভাবে পদ্ধতি মানে কিভাবে তৈরি হয় সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। তারপরে কি বলছে দেখো, তাহলে ছ্যাঁকা দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো, মানে একদম অল্প একটু জল দেওয়া হতো সেটাকে মিশিয়ে টিশিয়ে নেওয়ার জন্য, এবং তারপরে সেটাকে ছ্যাঁকা দিলে তৈরি হয়ে যেত কালি। ঠিক আছে, তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে দেওয়া হতো। দোয়াত মানে মাটির দোয়াত, তাহলে কিসে করে মানে রাখা হতো? মাটির দোয়াতে করে। ঠিক আছে, বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। তাহলে এইটাই ছিল লেখালেখি প্রথম, এটা মনে রাখবে। বাঁশের দোয়াত, মাটির কলম, ঘরে তৈরি কালি আর কলা পাতা, এই ছিল লেখকদের লেখালেখি, প্রথম লেখালেখি। ঠিক আছে, তারপরে কি বলছে? এত বছর পর সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি। মানে রীতিমতো লেখকদের কষ্ট করে পড়াশোনা শিখতে হয়েছে, কালি তৈরি করতে হয়েছে সেইভাবে, মানে রীতিমতো খাটাখাটনি করার পরে। তাহলে সেই কালি যদি উঠে যায় তাহলে কেমন লাগবে? ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। ভাবি, আচ্ছা যদি আমি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, লেখক এবার ভাবছেন, এটা গেল কালি তৈরির উপকরণ। এইবার একটু তিনি ইতিহাসের দিকে আসছেন, ইতিহাসের কথায় আসছেন। ঠিক আছে, দেখো কি বলছে, যদি আমি যীশু খ্রিস্টের জন্মের আগে জন্মাতাম, যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, ঠিক আছে, যদি ভারতের না জন্মে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, যীশু খ্রিস্টের আগে জন্মাতেন এবং প্রাচীন মিশরে জন্মাতেন, তাহলে কি হতো? আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান, তবে হয়তো নীল নদের তীর থেকে একটা নল খাগড়া ভেঙে নিয়ে আসতাম। তাহলে কি করতেন? নীল নদের তীর থেকে নল খাগড়া ভেঙে নিয়ে আসতেন। ঠিক আছে, সেটিকে ভোতা করে তুলি বানিয়ে লিখতাম, হয়তো সুচালো করে কলম বানাতাম, হয়তো ফিনিশীয় আমি বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হার, সেই আমার কলম। তাহলে এটা তিনি বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতেন। ঠিক আছে, এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি স্বয়ং জুলিয়াস সিজার হতাম, তাহলে আমার শ্রেষ্ঠ কারিগররা বড় জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস। তাই ব্রোঞ্জের শলাকার নাম কি? ব্রোঞ্জের শলাকার নাম, পোশাকি নাম হচ্ছে স্টাইলাস। ঠিক আছে, তুলে দিত আমার হাতে। তাহলে বলছে যে যদি ফিনিশীয় হতেন তাহলে বন প্রান্ত থেকে হার কুড়িয়ে নিত। ঠিক আছে, সেটাই হতো কলম। আবার যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতেন, তাহলে অর্থাৎ জুলিয়াস সিজার হতেন, তাহলে কি হতো? একটা তার যে কারিগর ছিল, সেই কারিগর কি করতো? এখানে ব্রোঞ্জের শলাকা দিয়ে দিত, যার পোশাকের নাম ছিল স্টাইলাস, তুলে দিত আমার হাতে, অর্থাৎ লেখক প্রাবন্ধিকের হাতে তুলে দিত। ঠিক আছে, তার বেশি কিছু নয়। সিজার যে কলমটি দিয়ে কাকে আঘাত করেছিল, তাহলে কে কাকে আঘাত করছে মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, তারপরে এই যে বলছে যে রোম সাম্রাজ্যের অধীশ্বর কে? জুলিয়াস সিজার। ঠিক আছে, তাকে কোন ধরনের পেন বা কলম দেওয়া হতো? ব্রোঞ্জের শলাকা। তার পোশাকি নাম কে? স্টাইলাস। স্টাইলাস তোমার হচ্ছে পোশাকি নাম যে পেনের বা কলমের, তার নাম কি? অরিজিনাল ব্রোঞ্জের শলাকা। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে। আর সিজার যে কলমটি দিয়ে কাকে আঘাত করেছিল, সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। তাহলে এই ব্রোঞ্জের ধারালো শলাকা বা স্টাইলাস দিয়ে কিন্তু সিজার
কাজটাকে আঘাত করেছিল। কলম সেদিন খুনির ভূমিকায় অভিনয় করেছিল বই কি, তাহলে কলম সেদিন কি করছে, খুনির ভূমিকায় অভিনয় করছে, রীতিমতো মানে খুন করছে, ঠিক আছে, কলম দিয়ে আঘাত করা হয়েছে, ঠিক আছে। চীনারা অবশ্য চিরকাল লিখে আসছে কিসে, চীনারা লিখে আসছে দেখো তুলিতে, চীনারা লিখে আসছে তুলিতে, চিরকালই লিখে আসছে তুলিতে। তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থিক শলাকা, মানে ওদের যদি বাদ দেওয়া হয় তাহলে সমস্তটাই তৈরি হচ্ছে জ্ঞান অর্জনের জন্য যে শলাকা, সেটা হচ্ছে ওই সবকিছুর মধ্যে মানে শলাকার কথাই বলছে। তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক বা ব্রোঞ্জের হোক, সবগুলোই কিন্তু কি হচ্ছে একটা সুচালো মুখ থাকছে, তার মানে নিপ টাইপের থাকছে, ডুবিয়ে নিয়ে সেটা লেখা হচ্ছে, ঠিক আছে। বাঁশের কঞ্চি বলো বা নলখাগড়া হোক, পাখির পালক আর ব্রোঞ্জের শলাকাই হোক, সবগুলোই কিন্তু শলাকা, ঠিক আছে। আর চীনারা যেটা লিখছে সেটা হচ্ছে তুলি, তারা কিন্তু তাদের একটা ছবি টাইপের তৈরি করে, দেখবে তুলিতে এরকম বুলিয়ে বুলিয়ে নিয়ে তলায় উপর থেকে নিচের দিকে আসে, ঠিক আছে, এটার কথা বলছে। এখন স্কুলে ছেলে মেয়েদের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম, এখন কি হচ্ছে রকমারি কলম দেখা যাচ্ছে। হয়তো গ্রামাঞ্চলে বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না, খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজো। তাহলে খাগের কলম এখন কোথায় দেখা যাচ্ছে, সরস্বতী পুজোর সময়। তাহলে কোথায় দেখা যাচ্ছে খাগের কলম, সরস্বতী পুজোর সময়। কাচের দোয়াত কালির বদলে দুধ ব্যবহার করা হচ্ছে, ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম, ফাউন্টেন পেনের বদলে কি হচ্ছে খাগের কলম বা বল পেনের বদলে খাগের কলম। পালকের কলম আর চোখেও পড়ে না, ঠিক আছে, পালকের কলমটা চোখে পড়ে না। দেখো তারপরে কি বলছে, এই যে পালকের কলম তার ইংরেজি নাম হচ্ছে কুইল, পালকের কলমের ইংরেজি নাম কি কুইল, মনে রাখবে। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার। তাহলে কে বলতেন, লর্ড কার্জন কিন্তু, হ্যাঁ, বাঙালি কাদের বলতেন, বাঙালি সাংবাদিকদের দেখে বলতেন, বাঙালি সাংবাদিক যারা ছিল তাদেরকে দেখে বলতেন, তাদের ইংরেজি মানে গরম গরম ইংরেজি দেখে বলছে বাবু কুইল ড্রাইভার, ঠিক আছে। এখন পালকের কলম দেখতে পুরানো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই, মানে পালকের কলম তুমি দেখতে যাবে, খুঁজতে যাবে, দেখবে যে পুরানো দিনের যে তৈলচিত্র রয়েছে অথবা কি হচ্ছে ফটোগ্রাফ, সেই ফটোগ্রাফেই তুমি দেখতে পাবে। বাস্তবে এখন আর সেই তুলির ব্যবহারটা নেই, পালকের কলমের ব্যবহারটা নেই। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেব দুজনেই কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজের সঙ্গে যুক্ত। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের মুন্সির ছবিতে দেখা যায় সামনে দোয়াত গোজা পালকের কলম, মুন্সির সহযোগে, মানে মুন্সি সহ উইলিয়াম কেরি এবং উইলিয়াম জোন্স, তাদের যে সামনে ছবিটা রয়েছে তাদের ছবি, সেই ছবিতে দোয়াত গোজা পালকের কলম আছে। এই কলম কেটে কলম তৈরি, এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্র বের করেছিলেন, ঠিক আছে। যে যন্ত্রটা বলছে, যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, তাতেও রয়েছে ধারালো ব্লেড, পালক ঢুকিয়ে চাপ দিলেই বাস তৈরি হয়ে গেল কলম, ঠিক আছে। তাহলে পালকের কলম তৈরির জন্য কিন্তু এটা বলছে। তাহলে এখানে আমরা যে ডিটেলসটা পেলাম সেটা হচ্ছে পালকের কলমের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এবার দেখো পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই বা আজ কোথায়। কোনো অফিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম, কোনো অফিসে দেখা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু সেসব ফাঁকি মাত্র। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র, যে দোয়াত কলমটা সেটা কিন্তু ছদ্মবেশী বল পেন, ঠিক আছে। তাকে আবার কেউ বলেন ডট পেন, বল পেনকে কি বলছে, ডট পেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা। কলকাতার চৌরঙ্গির পথে যারা রয়েছে, চৌরঙ্গি একটা জায়গা, মনে রাখবে, কলকাতার চৌরঙ্গির কথা বলা হচ্ছে, তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি করা। তাদের যে তিনজন রয়েছে তাদের মধ্যে একজনের পেশাই হচ্ছে কলম বিক্রি করা। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালাও কিন্তু এখন দেখা যায়, তাদের মানে যে দেখা যায় চূড়ান্ত, মানে সস্তার চূড়ান্ত, মানে এখন যা কিছু পাওয়া যাচ্ছে কলম সব কিন্তু সস্তা হয়ে গেছে, কিন্তু আগে একটা সময় রীতিমতো দাম ছিল, ঠিক আছে। এবং আগে প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা ছিল কলম বিক্রি, ঠিক আছে। প্রত্যেকের পকেটে কলম, শুধু কি পকেটে, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য,
তাই পণ্ডিত মশাইয়ের খ্যাতি যেটা পাওয়া গেছে সেটা কি কানে কলম গুঁজে রাখতো। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। তাহলে এখানে আমরা দার্শনিকের কথা পাচ্ছি, যার কথা যে যিনি কানে কলম গুঁজে দুনিয়া খুঁজছেন। ঠিক আছে, এরপরে দেখো ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা। তাহলে লেখক ছোটবেলাতে একজন দারোগা বাবুকে দেখেছিলেন যিনি যার পায়ে কি হচ্ছিল, কলম গোজা রয়েছে, মোজায় গোজা রয়েছে। কোথায় গোজা রয়েছে? মোজায়। আজকাল কোনো আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো। কোথায় আছে? কাঁধের ছোট্ট পকেট, কাঁধে এরকম জায়গায় একটা পকেট থাকছে, এরকম জায়গায় সেই পকেটে। ঠিক আছে, এ বলছে মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কে একজন চেঁচিয়ে উঠলো, ও দিদি আপনার খোপায় কলম। ঠিক আছে, ট্রামে যাওয়ার জন্য বলছে দেখো কলম অবশ্য কেউ কেউ চুলেও ধারণ করে, অবশ্য সেটা ইচ্ছাকৃত নয়, ভিড়ে ট্রামে বাসে যাতায়াত করার ফল। ঠিক আছে, তারপরে ওইটা বলছে যে মহিলা যাত্রী যখন ট্রাম থেকে নামছেন, কেউ একজন চেঁচিয়ে উঠলো, ও দিদি আপনার খোপায় কলম। তার মানে কলম রয়েছে তার খোপায়। ঠিক আছে, বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোপেতে রাজপুত। একটা সময় কিন্তু এটা বলা হতো যে কলমে কায়স্থ চেনা হয় আর গোপেতে রাজপুত। এখন কলম গোপ কোনো কিছুরই আর বিশেষ কারণ নয়। ঠিক আছে, কালীর অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে। মানে সবার কাছে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে পেন। ঠিক আছে, তার জন্য এই কথাটা বলছে। আর এই যে এইগুলো রয়েছে, প্রবাদ প্রবচন গুলো রয়েছে, তোমরা একটু কিন্তু মনে রাখবে। বা যে হাতে মানে ছড়াটা রয়েছে, তিনটি ফলা ছিমূল ছালা, আমরা পরে আসবো সেটা। তিনটি ফলা এটা আগে পড়েছি, আমরা আগে পড়ে এসছি ওটা। ঠিক আছে, তো সেইগুলো মনে রাখতে হবে। তারপরে বলছে এখনকার পেটে কত অক্ষর, তা দিয়ে যাদের ভাবনা তারা ভাবুন, আমি শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন। সত্যি বলতে গিয়ে কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট মাররাও এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না। তার মানে পকেট মাররা এখন কলম চুরি করে না। ঠিক আছে, হাত সাফাই করে কলম চুরি করে না। ঠিক আছে, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কারণ কলমের তো দাম নেই, সেই জন্য বলছে। পণ্ডিতরা বলেন কলমের দুনিয়া যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হচ্ছে ফাউন্টেন পেন। তাহলে বিপ্লব ঘটিয়েছে একেবারে পেন। ঠিক আছে, সেটা হচ্ছে ফাউন্টেন পেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম, নামটা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মনে রাখবে, তাহলে ফাউন্টেন পেনের আর একটা নাম কি? ঝর্ণা কলম, এবং এই নামটা দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যান্ডারসন ওয়াটারম্যান। তার নামটা কি? লুইস অ্যান্ডারসন ওয়াটারম্যান। সেখানে আরো অনেক ব্যবসায়ীর মধ্যে তিনিও দোয়াত কলম নিয়ে বের হয়েছিলেন। তাহলে কলম তৈরি মানে প্রথম আবিষ্কার করছে কে? লুইস অ্যান্ডারসন ওয়াটারম্যান। ঠিক আছে, তাহলে তিনি কি করছেন? প্রথম এই কালির কলম, ডট পেন বলো বা যা কিছু, সেটা তিনি আবিষ্কার করছেন। কেন? কারণ দেখো সেখানে আরো অনেক ব্যবসায়ীর মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বেরোতেন। একবার গিয়েছেন একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে, দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুর হয়ে গেল কাগজে। তাহলে যে দোয়াতটা ছিল সেটা উপুর হয়ে গেছে। ঠিক আছে, ফিরে তিনি তখন কি করলেন? আবার দলিল লেখার জন্য কালির সন্ধানে বেরোলেন। ঠিক আছে, ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী শৈশাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছে। ঠিক আছে, তাহলে এই যখন হয়েছে, বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন এইটা হওয়ার ফলে, ঠিক আছে, যে আর নয়, এর একটা বিহিত করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন। এবার তার জন্যই কিন্তু ফাউন্টেন পেনটা তিনি আবিষ্কার করতে পেরেছেন। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। এইবার ওই ফাউন্টেন পেন তো আবিষ্কার করলেন লুইস ওয়াটারম্যান। ঠিক আছে, এই ফাউন্টেন পেনটা লেখক প্রথম কিনছেন যখন, তার আগে ওই ইতিহাসটা উনি বললেন। এবার তিনি কিনছেন সেই কথাটা বলছেন, কিভাবে কিনতে গেছেন। দেখো বলছে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। তিনি কোন সময় কিনছেন, কিভাবে কিনছেন বলে, দ্বিতীয় মহাযুদ্ধের সময়, বেশ কয়েক বছর পরের ঘটনা। কলকাতায় কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি ফাউন্টেন পেন কিনবো বলে। তিনি নামি দোকানে গেছেন ফাউন্টেন পেন কিনবেন বলে। দোকানি জানতে চান কি কলম। বাস ভাবাচাকা খেয়ে গেলাম। আর তিনি আউড়ে চললেন, পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, কোনটা কিনবে। তাহলে 5টা পেনের কথা, কিন্তু 5 ধরনের নাম বলছেন।
পার্কার, শেপার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, কোনটা কিনতে চাইছি? ঠিক আছে, কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তিনি মুখস্থ বলতে লাগলেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও। কে বলছে? দোকানদার বলছে। ঠিক আছে, জাপানি কলম, পাইলট নিয়ে যাওয়ার কথা নিয়ে। জাপানি কলম কিন্তু দারুণ বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধা করে কলমটা ছুড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর। এটাকে ছুড়ে দিচ্ছেন কোথায়? কাঠের বোর্ডের উপরে দাঁড় করানো অবস্থায়, মানে সেখানে ছুড়ে দিচ্ছেন। আসলে ওই আমরা দেখবে ট্রেনের মাঝে অনেক সময় দেখাই, কোনো কিছু ছুড়ে দিলাম, সেই ছুড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, সেটা সেখানে গিয়ে আটকে গিয়ে দাঁড়িয়ে গেল। ঠিক আছে, পেনটা ওই রকম ছুড়ে দিয়েছেন যাতে ওইখানে গিয়ে ফুটে যাওয়ার পরেও তারপরে তিনি খুলে নিয়ে এসে চেক করাবেন যে সেখানে কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, দেখো সার্কাসের খেলোয়াড় যেমন একটা জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুড়ে দেয় তার দিকে, ভঙ্গিটি ঠিক সেই রকম। সার্কাসের খেলার লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে। আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন, এই দেখো নিব ঠিক আছে। তার মানে এটা কিন্তু নিবে চলে। কোনটা? পাইলট, যে এই ফাউন্টেন পেন যেটা তিনি কিনতে গেছিলেন। ঠিক আছে, তাই বলছে যে নিব ঠিক আছে, 2-1 ছত্র লিখে দেখিয়ে দিলেন। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরেছিলাম। পরে নামি দামি আরো নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসছে, কিন্তু অনেকদিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। তাহলে তিনি অনেকদিন পর্যন্ত এই জাপানি পাইলটকে বাঁচিয়ে রেখেছিলেন। তারপরে কি বলছে দেখো, ফাউন্টেন পেনের এক বিপদ তা লেখককে নেশাগ্রস্ত করে তোলে। যিনি লিখছেন বলছে যারা লেখে আর কি, লেখা যাদের পেশা, ভালো লাগা, ঠিক আছে, তাদের নেশাগ্রস্ত করে তোলে। যদি অবশ্য পয়সাওয়ালা লেখক হন, তাদের ক্ষেত্রে তো রয়েছে। বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন পেন সংগ্রহ, ফাউন্টেন সংগ্রহটা। ঠিক আছে, শৈলজানন্দ পেনও সংগ্রহ করে রাখে, অনেক মানুষ আছেন। শৈলজানন্দ বিখ্যাত লেখক, তিনি কিন্তু এটা করেছিলেন। ডজন 2-1 তো হবেই, 1 ডজন সমান কটা? 12টা। তাহলে ডজন 2-1 বলছে, তাহলে 24টার মতো পেন কিন্তু তার সংগ্রহশালার মধ্যে রয়েছে, 24 রকমের আর কি। পার্কার ছিল বেশ কয়েক রকমের। শৈলজানন্দ বলেছিলেন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাছ থেকে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দেখো তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। তাহলে কার ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে নেশাটা পেয়েছেন কে? শৈলজানন্দ। ঠিক আছে, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। তাহলে ফাউন্টেন পেনের প্রথম দিকে নাম কি ছিল? রিজার্ভার পেন ছিল। ওয়াটারম্যান তাকে অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন, আমাদের ঝর্ণা কলম। গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অর্থাৎ দোয়াত আর নিবের কলমের। তিনি কালি কলমের ভক্ত, কিন্তু সেটা দোয়াত এবং নিবের কলমের। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই শহরে হাই স্কুলে ভর্তির পর। তাহলে হাই স্কুলে ভর্তির পরেই তিনি কিন্তু কি করছেন, যে ওই কঞ্চির কলম যেটা, সেটাকে তিনি ছেড়ে দিচ্ছেন, তিনি ব্যবহার করছেন না। কালি বানানো তখন বন্ধ। কাচের দোয়াতে আমরা কালি বানাতাম, কালি ট্যাবলেট বা বড়িগুলে। তার মানে কালি এবার আস্তে আস্তে ব্যবহার বা তৈরি করা বন্ধ হয়ে গেল। শহরে যখন এসে পড়াশুনো করছেন, সেই সময় ট্যাবলেট পাওয়া যেত এক ধরনের, সেই ট্যাবলেটটা জলে গুলে নিয়ে সেটা দিয়ে কালি মানে তৈরি করা হতো। ঠিক আছে, এবার সেই কালি দেখো বলছে লাল নীল 2 রকমের বড়ি পাওয়া যেত। অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে। তাদের বাহারি সব নাম, কাজল কালি, সুলেখা ইত্যাদি। বিদেশি কালিও পাওয়া যেত। তাই তৈরি কালি যেটা, তাদের নাম রয়েছে কি? কাজল কালি, সুলেখা। আর বিদেশি কালিও পাওয়া যেত, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। নিভ এবং হ্যান্ডেলও ছিল রকমারি। মানে এই যে পেন, এই যে কলম রয়েছে, তার নিভ কিন্তু আলাদা আলাদা রকম, বিভিন্ন ধরনেরও হতো। ঠিক আছে, রকমারি, এবং হ্যান্ডেলও ছিল। সুচালো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিভ, যার যেমনটি চাই। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল এক সময়, সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি। তাহলে এই যে নিব বা পেন তৈরি হচ্ছে, দেখো কিভাবে, কোনোটা গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে নিব তৈরি হচ্ছে। খুব ট্যাকসই। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। পালকের কলম যাতে ভোঁতা না হয়ে যায়, তার জন্য এই ব্যবস্থা। দেখো, কখনো বা শিঙের নিবের মুখে বসানো হতো হিরে, ফাউন্টেন পেনের প্লাটিনাম, সোনা,
এইসব মুড়ে দিয়ে আরো দামি আরো পোক্ত করা হতো, মানে এইসব দিয়ে প্লাটিনাম সোনা, ঠিক আছে, এইসবগুলো দিয়ে কি করা হতো, আরো পোক্ত করা হতো। হিরে তো বসানো হতো, প্লাটিনাম সোনা দিয়ে কি করা হতো, দামি পেন তৈরি করা হতো, নিব করা হতো। এইসবের দামি চেহারায় সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। মানে এই সমস্তগুলো ক্রমে ক্রমে আবার সস্তা করে দিয়ে দোয়াত কলমকে হটিয়ে দেওয়া হলো। ঠিক আছে, আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন, কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উদাহ। ফাউন্টেন পেনটা রয়েছে, কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সবকিছু কিন্তু উদাহ হয়ে যাচ্ছে। সেই সব শিক্ষিত ঘরে কিংবা অফিস আদালতের টেবিল থেকে উদাহ জোড়া দোয়াত কলম, সেগুলো সাজিয়ে রাখবার আসবাব, কালির আধার, ব্লটিং পেপার সব একসময় লেখা শুকনো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপারে। তাহলে এবার দেখো লেখাটা শুকানো হতো কিভাবে, একটা সময় লেখা বালি দিয়ে শুকানো হতো, পরে কি হচ্ছে, ব্লটিং পেপার চলে আসছে। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। এই যে লেখালেখি গুলো পাচ্ছি আমরা, সমস্তটাই যেন একটা ছোটখাটো অনুষ্ঠান। ঠিক আছে, মানে বালি দেখো, মানে লেখা হচ্ছে, সেই লেখাকে আবার শুকানোর জন্য ব্যবহার করা হচ্ছে পেপার। ঠিক আছে, বালি প্রথমে, তারপরে পেপার। দোয়াত যে কত রকমের হতে পারে তা না দেখলে বিশ্বাস করা শক্ত। এবার কালি থেকে চলে আসলো দোয়াত। দোয়াত কিভাবে তৈরি হচ্ছে, কারা সংগ্রহ করছে, কি আছে না আছে সেগুলো দেখো। দোয়াত যে কত রকমের হতে পারে তা বিশ্বাস করা শক্ত। কাচের, কাঠ গ্লাসের, পোর্সলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের, এমনকি সোনারও দোয়াত হচ্ছে। ঠিক আছে, তাহলে কতগুলো দোয়াতের কথা বলছে দেখো। কাচের, গ্লাস, কাঠ গ্লাসের, পেন্সিলের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের, এমনকি সোনারও দোয়াত হচ্ছে। গ্রামে দুই একজন, মানে কেউ দুই একটা পাশ দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন। বুড়ো বুড়িরা কিন্তু আশীর্বাদ করতেন, কি বলতেন দেখো, বেঁচে থাকো বাচ্চা, তোমার সোনার দোয়াত কলম হোক। তুমি বেঁচে থাকো, তোমার সোনার দোয়াত কলম হোক। সোনার দোয়াত কলম যে সত্যিই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। তাহলে আরো একজন বিখ্যাত মানুষের কথা পাচ্ছি, শুভ ঠাকুর। তার যে বিখ্যাত দোয়াত সংগ্রহ রয়েছে, সেটা থেকে আমরা কিন্তু জানতে পারছি কি, দোয়াত সংগ্রহের কথা। ঠিক আছে, এবারে আসো সাহিত্য এবং ইতিহাসে নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো না কোনো দোয়াতে। ঠিক আছে, সাহিত্য বা ইতিহাসে নানা চিত্রে। ঠিক আছে, অবাক হয়ে সেদিনও মনে মনে ভেবেছিলাম এইসব দোয়াত খালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, ঠিক আছে, ভবভূতি, কালিদাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিম, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। বিখ্যাত বিখ্যাত মানুষরা যারা আছেন তারা সব অমর রচনা লিখে গেছেন। বিদেশি লেখকদের মধ্যে কাদের কথা বলছে, শেক্সপিয়ার, দান্তে, মিল্টন। আর ভারতীয়দের মধ্যে কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস, এদের কথা, এবং তার পাশাপাশি রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র এবং শরৎচন্দ্রের কথা বলা হচ্ছে। ঠিক আছে, হাই কোথায় গেল সেসব দিন, এখন ফাউন্টেন পেন ক্রমশ তাও বুঝিবা যায়। এখন বল পেন বা ডট পেন, এখন সবাই ব্যবহার করছে কি, বল পেন বা ডট পেন। এক রোগা লিকলিকে রিফিলে কে কত দূরে দৌড়াতে পারে তা নিয়েই গর্ব। মানে সরু একটা রিফিল, তাতেই কে কতটা লিখতে পারে, এটা হচ্ছে ব্যাপার। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপন দেখেছিলাম, বিদেশি কাগজ, সেটাতে ফাউন্টেন পেনের একটা বিজ্ঞাপন দেখেছে। ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকমের নিব। ফাউন্টেন পেনের জন্যই শুধু 700 রকমের নিব রয়েছে। যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বাঁ হাতে লেখেন তাদের জন্য, এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব রয়েছে। সবার জন্য আলাদা আলাদা নিবের ব্যবহার হচ্ছে। ঠিক আছে, যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি। যন্ত্র যেহেতু, ঠিক আছে, বিজ্ঞানের কল্যাণ সবকিছু আমরা বলতেই পারি। তাহলে সেই যুগটা কি করছে, সকলের দাবি মেটাতেই সক্ষম। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করার ব্যবস্থাও তাদের হাতে। টাকার কুমির যারা, তাদের হাতে। একটি কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। একটা কলমের দাম ধার্য করা হয়েছে 2500 পাউন্ড। 1 পাউন্ড সমান 75 টাকা।
হিসেব করে দেখো কত টাকা। ভাবতে পারছো, একটা কলম যদি 2,500 পাউন্ড হয় আর 1 পাউন্ডের দাম যদি 75 টাকা হয়, তাহলে ওর সঙ্গে ওটা গুণ করলে কত হবে, মানে প্রায় 1.5 লাখ টাকার কাছে। ঠিক আছে, সেই সময়ের কথা হচ্ছে কিন্তু। সে কলমের সোনার অঙ্গ, হীরের হৃদয়, সোনায় করা হীরে বসানো জারোয়া কলম, দাম তো হবেই। দামি বল পেন পয়েন্ট আছে বলে, সেখানে কিন্তু দামি বল পয়েন্টও আছে। আশ্চর্য এই সব অবলুপ্তির পথে কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। আজকে সেই পেনও শেষ হয়ে গেছে, এখন সবাই কিন্তু কম্পিউটারে সমস্ত কিছু করছে, অর্থাৎ কম্পিউটার সমস্ত পেনের জায়গা দখল করে নিচ্ছে। ঠিক আছে, ফলে আমার মতো আরো কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতে লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে আর রইল কি? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে। তাহলে কে লিখছেন এই কথাটা? বঙ্কিমচন্দ্র লিখছেন যে লাঠি তোমার দিন ফুরিয়েছে। কলমের দিনও কি ফুরালো? হতে পারে, কিন্তু ইতিহাসের ঠাই কিন্তু তার পাকা, ইতিহাসের ঠাই কিন্তু তার পাকা, কলমে কিন্তু ইতিহাসের ঠাইটা রয়েছে। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। তাহলে যদি প্রশ্ন করে ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী কাদের বলা হয়, যারা ওস্তাদ কলমবাজ তাদের কথা বলা হচ্ছে। ঠিক আছে, লিপি কুশলী বা ক্যালিগ্রাফিস্ট। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারে। আমাদের এই বাংলা মুলুকেও কিন্তু রাজা জমিদার লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন। ঠিক আছে, যারা রাজা এবং জমিদার ছিলেন আমাদের বাংলাতে, তারাও কিন্তু এই লিপি কুশলীদের গুণী বলে মনে করতেন। লিপি কুশলী কাদের বলে? যাদের হাতের লেখা খুব সুন্দর, যারা হাতে লিখে লিখে সেই সময়ে তোমার সমস্ত কিছু মানে কপি করে দিতেন হাতে লিখে। ঠিক আছে, তাদের কথা বলছে। তাদের ভরণ পোষণের ব্যবস্থাও কিন্তু এই রাজা জমিদার, ঠিক আছে, এরা করতেন। সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। এখনো পুঁথি দেখলে চোখ জুড়িয়ে আসে। সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, অর্থাৎ সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এক একজনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর, অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা। মানে একেবারে অল্প ফিস দেওয়া হতো, একদম অল্প করে টাকা পয়সা দিয়ে তাদেরকে রাখা হতো। তাদের এত সুন্দর হাতের লেখা, তারা লেখালেখি করতো, কিন্তু তারপরেও তাদের একদম সামান্য ন্যূনতম ফিস দেওয়া হতো, অথচ তাদের সম্মান করা হতো। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই পেয়েছিলেন। তাহলে 4 খণ্ড কিন্তু রামায়ণ কপি করার পরে তাকে দেওয়া হয়েছিল 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। এটা কত শতকে? অষ্টাদশ শতকে। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো হতো। ভাবো যে 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো হতো। কে লিখছেন? এক সাহেব লিখে গেছেন। তবু পুঁথি কত না মাহাত্ম্য, তাকে ঘিরে লিপিকরদের কত না গর্ব। অনেক পুঁথিরই খবরদার, এই পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। মানে এই পুঁথিটা কেউ যেন চুরি করার চেষ্টা না, মানে সেই সময় হাতে লিপিকরদের যে কপি করা যে লিপি ছিল, সেই লিপিটা এমনই ছিল যে সেটাকে কেউ যেন চুরি না করতো, সেটাকে রক্ষণাবেক্ষণ করা হতো। ঠিক আছে, একটা সময়। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। ফাউন্টেন পেনও হয়তো আভাস ইঙ্গিতে তাই বলতে চায়, কেননা অনুষঙ্গ হিসাবে ব্যারেল, কাটিজ এসব শব্দ শোনা যায়। তাহলে এই যে শব্দগুলো, এগুলো কিন্তু অনুষঙ্গ হিসাবে আসছে। ঠিক আছে, ফাউন্টেন পেন কিসের জন্য? কলম তরোয়ালের চেয়েও শক্তিধর, সেই কথাটা বলছে। কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাস কিন্তু অনেক পালকের কলমধারী কে সত্যই কখনো কখনো তরোয়াল হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। এইখানে কিন্তু একটু ইতিহাসের কথা বলছে। ঠিক আছে, কলম মানে লেখার পরিবর্তে কখনো কখনো কি হচ্ছে, তোমার শক্তি তরোয়ালের থেকেও শক্তিধর হয়ে যাচ্ছে। কলকাতার ইতিহাসেও এই ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। ঠিক আছে,
ডুয়েল লড়া, যুদ্ধ, ঠিক আছে, সমকক্ষ পরস্পর যুদ্ধ করা, সেটাকে ডুয়েল লড়া বলা হয়। যখন দেখি এত পরিবর্তনের মধ্যে কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে, ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনো কলমে লেখেন। তাহলে অধিকাংশ লেখক যারা আছেন তারা কিন্তু কলমে লিখছেন। অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি অন্নদা শঙ্কর রায়। তাহলে কে? অন্নদা শঙ্কর রায় কিন্তু একমাত্র যিনি টাইপ রাইটারে লিখে গেছেন। মনে রাখবে, গত কবছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও কিন্তু টাইপ রাইটার ধরেছেন। কবি সুভাষ মুখোপাধ্যায় সবে টাইপ রাইটার ধরেছেন গত কয়েক বছর ধরে। অন্যরা প্রায় সবাই লিখেছেন কলমে, অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে। তাহলে অন্যরা কিসে লিখছেন? ফাউন্টেন পেন কিংবা বল পেনে। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। তাহলে নিবের কলমের মান বাঁচিয়েছিলেন কে? সত্যজিৎ রায়। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প, অর্থাৎ হাতে লেখা আর কি, ঠিক আছে। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকাটা খুবই সম্ভব। মানে এত সুন্দর হাতের লেখা সত্যজিৎ রায়ের লেখা, ঠিক আছে, সেই জন্য এই কথা বলছে। কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বেশি বয়সে কিন্তু ছবি আঁকা চিত্রশিল্পী, মানে যে কবিতা বা গদ্য লিখছেন, লিখতে লিখতে কোথাও একটু কেটে কুটে যাচ্ছে, সেইটাকে কেটে এমন ভাবে ছবি তৈরি করছেন, সেটাও একটা চিত্র হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই বলছে বেশি বয়সে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। পাণ্ডুলিপি মানে যেটাতে তিনি লেখালেখি করছেন সেটাকে বলছে পাণ্ডুলিপি, ঠিক আছে। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর, এই নিয়ে কবির একটা প্রশ্ন রয়ে গেছে, যেটা যন্ত্রের না শিল্পীর। হ্যাঁ, আমি কালি খেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই, কেননা ইতিমধ্যে বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি। মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। ঠিক আছে, তিনি ফরাসি কার মতো বলছেন? কবির মতো বলছেন যে তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তুমি যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। ঠিক আছে, বলছে ধরে নাও আমি মৃত, মারা গেছি। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। অসাধারণ লেখক তোমার আমার সকলের প্রিয় পঙ্কাবতী ডমরুধর এর স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলমের অসাবধানবশত ফুটে গিয়ে। ঠিক আছে, সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু। এই পর্যন্ত তোমাদের প্রবন্ধ দেওয়া আছে। ঠিক আছে, মূল কথা যেটা, যে প্রবন্ধ মানে কলম কিভাবে বিবর্তিত হতে হতে আজকে কম্পিউটারে এসে দাঁড়িয়েছি, আমরা কম্পিউটারে এসে দাঁড়িয়েছি, সেই কথাটা কিন্তু এখানে আলোচনা করা আছে। এবং তার থেকেও বড় কথা, এই যে বিভিন্ন জনের নাম, তারা কে কি নাম দিচ্ছে, ইতিহাসে কলম খাড়া কিরকম, সিজার, জুলিয়াস সিজার, তারপরে তোমার সিজার কাজটাকে আঘাত করেছে কিসের সাহায্যে, তারপরে চীনারা কিসে ব্যবহার করতো, সুমেরিয়ানরা কি ব্যবহার করতো কলম হিসাবে, লেখকের কালি তৈরির পদ্ধতি কি ছিল। ঠিক আছে, তারপরে আধুনিকে মানে পরবর্তীকালে কালি দোয়াত কলম তো উঠে গেল, ঠিক আছে, কঞ্চিত উঠেই গেল। তারপরে কিসের মাধ্যমে লেখকরা কালি ব্যবহার করতেন, যে বড়ি নিয়ে আসতেন সেটা। ঠিক আছে, তার পরবর্তীকালে পরিবর্তন হলো, ফাউন্টেন পেন কিনে নিয়ে আসতেন কলেজ স্ট্রিট থেকে। তারপরে কলম নিয়ে তোমার বিভিন্ন কথাবার্তা বলছে। ঠিক আছে, তোমার বাবু কুইল ড্রাইভার্স কে বলেছিলেন, কাকে বলেছেন, তো এইগুলো একটু মনে রাখতে হবে, এই ধরনের প্রশ্ন। তারপরে কলম ফাউন্টেন পেন মানে খুনির ভূমিকায় অভিনয় করেছিল কার ক্ষেত্রে, বা কাকে হত্যা করেছিল। ঠিক আছে, তারপরে এই কঙ্কাবতী ডমরুধর কার লেখা, ঠিক আছে, কার দোয়াত সংগ্রহের নেশা ছিল। ঠিক আছে, তারপরে এর পাশাপাশি আরো ছিল যে কালি কলমের তোমার হচ্ছে রেখে দিতেন আর কি, সংগ্রহশালায় রেখে দিয়েছিলেন শরৎচন্দ্র। ঠিক আছে, শরৎচন্দ্রের কাছ থেকে কে নেশা পেয়েছিলেন, এইরকম ভাবে গুছিয়ে রাখা। এই সমগ্রটাতে মূল কথা হচ্ছে কালিটা কি ছিল, কলমটা কি, আর কিভাবে পরিবর্তন হয়েছে,
এবং কাদের হাত দিয়ে কারা লিখছেন, কে টাইপরাইটার ব্যবহার করছেন, এই সমস্ত কিছু কিন্তু ভালো করে পড়তে হবে। যদি ভালো করে তুমি পড়ো এবং এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো 1 থেকে 2 বার, আমি বলে মানে কনফার্ম বলছি যে তোমার এটা কিন্তু ভালো হতে বাধ্য। তো আজ এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে।